একটা ছোট্ট গ্রামে মদন এবং তার স্ত্রী টুম্পা এবং তাদের একটা ছেলে রাহুলের সাথে থাকতো। রাহুল ছিল একদম বোকা, কোনো কাজকর্ম করতো না। ঘরে বসে বসে খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তার কোনো কাজ ছিল না। মদন আর টুম্পা তাদের ছেলেকে নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকতো। তারা সবসময় রাহুলকে কাজের কথা বললেও কিন্তু সে অনেক বোকা ছিল, তাই তার দ্বারা কোনো কাজকর্ম সম্ভব হতো না এবং তাকে কেউ কোনো কাজও দিত না। শোনো গো, রাহুলের তো বয়স ভালোই হলো, প্রায় 25 বছর হতে চায়। রাহুল না করে কোনো রোজগার আর না ঘরে থেকে বাইরে বেরোয়। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, একটা ভালো মেয়ে দেখে রাহুলের বিয়ে দিয়ে দাও। কে জানে, বিয়ের পর হয়তো তোমার ছেলের একটু বুদ্ধি শুদ্ধি খুলতে পারে। তুমি ঠিকই বলেছ গিন্নি, এবার রাহুলকে বিয়ে দিতে হবে। আমি একটা কাজ করি, আমাদের বোকা ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখব। সে মেয়ে যেন একটু ভালো পড়াশোনা জানে আর একটু চালাক হবে। হ্যাঁ গো, আমিও এটা ভেবেছি। রাহুলের জন্য একটা যদি ভালো বুদ্ধি শুদ্ধি চালাক মেয়ে আসে, তাহলে আমাদের ছেলের জীবনটা একটু পরিবর্তন আসবে। তা না হলে তো যে কেউ ওকে বোকা বানিয়ে চলে যাবে। শোনো, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রাহুলের একটা বিয়ে দিয়ে দাও ভালো মেয়ে দেখে। গিন্নি, তুমি এত চিন্তা করো না ছেলেকে নিয়ে। আমি ওর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব, তারপর দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। মদন আর টুম্পা রাহুলের জন্য একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দেয়। রাহুলের স্ত্রী মায়া বিয়ের সময় তার সাথে করে পণের কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল, আর তাতেই তাদের বেশ কিছুদিন সংসার ভালোভাবে কাটছিল। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সেই পণের জিনিসপত্র শেষও হয়ে যায়। শোনো, তুমি সবসময় এমনভাবে বাড়িতে আরাম কেন করো বলো তো? রোজগার কেন করছো না? বিয়ের সময় সাথে করে যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম তা তো সব শেষ হয়ে গেছে, এবার কি হবে বলো তো? রাহুল তার স্ত্রীর এইসব কথা শুনে সে কোনো কিছু উত্তর না দিয়ে চুপচাপ থাকে। তোমাকে কোনো কিছু কথাই বলাই আমার বেকার। যাই কিছুই বলি না কেন তুমি চুপচাপ শুনতে থাকো, কোনো কিছু প্রশ্নের উত্তর দাও না। তার চেয়ে বরং তোমার বাবা মায়ের কাছে এইসব কথা বলতে হবে। সংসার মরুক কিংবা বাঁচুক তাতে তোমার তো কোনো যায় আসে না। তারপর মায়া তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আপনি এই বাড়ির কর্ত্রী। কোনোদিন আমি আপনার সামনে কিছুই বলিনি, কিন্তু আজ আমি আপনাকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। মা, আমি চাইতাম বাড়ির কোনো কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এমনভাবে সংসার চলতে পারে না। বৌমা, কি হয়েছে সেটা তো বলো। রাহুলের সাথে কি তোমার কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি? না মা, আপনার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। বাড়িতে তো কিছুই নেই সংসার চালানোর মতো। আর কতদিন এমনভাবে চলতে পারে বলুন তো? আপনি আপনার বোকা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। আপনার ছেলের সাথে তো বিয়ে করে এখন আমার জীবনটা একেবারেই মতো নষ্ট হয়ে গেল। ও কোনো কাজ করে না, সারাদিন বাড়িতে বসে থাকে। বৌমা, ওটা তো তোমার স্বামী হয়, তুমি এমনভাবে বলো না মা। আর সব স্ত্রীদের তার স্বামীদের সম্মান দেওয়াই উচিত মা। মা, আপনার ছেলে স্বামীর কি কর্তব্য পালন করে বলুন তো? যে স্বামী তার পরিবারের পেট চালাতে পারে না, তাকে আবার সম্মান কে করবেন বলুন তো? সম্মান তো তাকে করা উচিত যে তার পরিবারের জন্য সব কিছু করতে পারে, এমনভাবে চার দেয়ালের মধ্যে বসে বসে আরাম করবে না। বৌমা, তুমি এত রেগে যাচ্ছ কেন মা? তুমি তো একটু রাহুলকে বোঝাতে তো পারো। মা, আমি ওকে কি বোঝাবো বলুন তো? আমি তো ওকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি। ও তো আমার কথাই শোনে না। আপনার ছেলে তো ঘরে বসে থাকতেই বেশি পছন্দ করে। আপনি একটা কাজ করুন, তার চেয়ে বরং আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে দেখুন, যদি কিছু হয় তো। ঠিক আছে বৌমা, তুমি অত চিন্তা করো না মা, আমি ওকে একটু বোঝাবো।
দেখ রাহুল বাবা, তুই একটা কোনো কাজ কর। যদি এমনভাবে বাড়িতে বসে থাকিস তাহলে সংসার কেমনভাবে চলবে বল তো? বৌমা তো তোর কারণে সারাদিন চিন্তা করতেই থাকে। তুই কোনো কাজ কেন করছিস না বল বাবা? তুই যদি এমনভাবে বোকা হয়ে থাকিস তাহলে জীবনে সব জায়গায় ঠকে যাবি। তার চেয়ে তুই কোথাও থেকে একটু শিক্ষার জ্ঞান শিখে আয়। এই নে, এখানে কিছু টাকা আছে, যা বাবা তুই কিছু জ্ঞান অর্জন করে আয় বাবা। এমনভাবে রাহুল কিছুদিন হাঁটার পর সে একটা সাধু বাবাকে দেখা পায়। তারপর সে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আমায় প্রণাম নেবেন। আমি শুনেছিলাম আপনি অনেক বড় জ্ঞানী, আপনি সবাইকে শিক্ষার জ্ঞান শেখান। আমি কিছুদিন ধরে কোনো জ্ঞানী বাবাকেই খুঁজছিলাম, কিন্তু অনেক লোক আপনার কথা বলেছে, তাই আমি আপনার কাছে শিক্ষার জ্ঞান নেওয়ার জন্য চলে এসেছি। এবং আপনি আমাকে শিক্ষার জ্ঞান শিখিয়ে দিন, আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাবা তোমার মঙ্গল হোক। দেখো বাবা, তোমার মধ্যে যদি কোনো শিক্ষার জ্ঞান না থাকে তাহলে তুমি তো কষ্টের মধ্যেই থাকবে। আমি তোমাকে অবশ্যই শিক্ষা নিয়েও জ্ঞান শেখাবো, কিন্তু আমি কাউকে এমনি এমনি জ্ঞান শিখাই না, তার জন্য আমাকে টাকা দিতে হবে। সাধু বাবা, আপনি আমাকে শিক্ষার জ্ঞান শেখানোর জন্য কত টাকা নেবেন? একটা জ্ঞানের জন্য তোমাকে 1 টাকা করে দিতে হবে। এরপর বোকারাজু সাধু বাবাকে 4 টাকা দিয়ে দেয়, কারণ তার কাছে 4 টাকাই ছিল পড়ে। তুমি আমাকে 4 টাকা দিয়েছ, এই কারণে আমি তোমাকে মাত্র 4টে শিক্ষার জ্ঞান শিখাবো, আর তুমি ভালোভাবে শুনে মনে রাখবে। প্রথম জ্ঞান এটা, কোনো 5 জন ব্যক্তি একই কথা বলতে থাকে তাহলে তুমি সেটা সত্যি ভেবে নেবে। দ্বিতীয় জ্ঞান এটা, তুমি সাফল্যের পথে গেলে সেই ব্যাপারে কাউকে না বলাই উচিত। তৃতীয় জ্ঞান, তোমার স্ত্রীকে সব সময় সত্যি কথা বলার দরকার নেই। চতুর্থ জ্ঞান এটা, তোমার সব সত্যি কথা শুধুমাত্র তোমার গুরুদেব আর রাজা মশাইয়ের কাছে কোনোদিন লুকাবে না, সব সত্যি তাদের কাছে বলে দেবে। এরপর রাহুল 4টে শিক্ষার জ্ঞান শেখার পর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। রাহুল রাস্তা দিয়ে যেতে যেতে দেখে এক জায়গায় লোকজনের ভিড় হয়ে আছে। রাহুল কাউকে জিজ্ঞাসা করলে সে বলে একটা ভিখারি মারা গেছে, কিন্তু কেউ ওই ভিখারির গায়ে হাত দেওয়ার জন্য কোনো প্রস্তুত ছিল না। আপনারা এখানে অনেকজনই আছেন, তাহলে এই মৃত ব্যক্তিকে উঠিয়ে কোথাও অন্তিম সংস্কার করে দিন না, তাহলে ভগবান আপনাদের উপর খুশি হয়ে যাবে। আমরা এই ভিখারিকে অন্তিম সংস্কার কেন করব? না ইনি আমাদের আত্মীয়, আর না আমরা এনাকে চিনি, তাহলে আমরা কেন করব? তাদের এইসব কথা শুনে সাধু বাবার দেওয়ার প্রথম শিক্ষা জ্ঞানের কথা মনে পড়ে রাহুলের, কারণ এখানে 5 জন ব্যক্তি ছিল। তাই রাহুল তাদের কথা বিশ্বাস করে রাহুল ওই ভিখারি বুড়োকে নিয়ে কোলে করে একটা নির্জন জায়গায় চলে যায়। তারপর রাহুল দেখে ওই ভিখারির জামা কাপড় থেকে অনেক সোনার কয়েন বেরিয়ে আসে। তখন ওই সব সোনার কয়েনগুলো এক জায়গায় জড়ো করে রাহুলের তার কাছে রেখে দেয়। তারপরে ভিখারির দেহ সৎকার করে দেয়। তারপর সে ওই বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আচ্ছা, তুমি চলে এসেছো, তা কি এমন শিক্ষার জ্ঞান শিখে আসলে? তাহলে আমাকে একটু বলো, আমারও কোনো জ্ঞান কাজে লেগে যাবে। শিক্ষার জ্ঞান তো আমি শিখে এসেছি, কিন্তু আমি কাউকে বলতে পারবো না, কারণ জ্ঞান শেখার জন্য টাকা লাগে। এমনি এমনি শিক্ষার জ্ঞান শেখা যায় না। এইসব তুমি কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এতদিন ধরে বাড়ির বাইরে ছিলে, তারপরও বোকার মতো কথা বলছো। রাহুল তার স্ত্রীকে জ্ঞানের ব্যাপারে কিছুই কথা বলে না, আর না ভিখারির কাছে থেকে সেই পাওয়া সোনার কয়েনের ব্যাপারে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাহুলের কাছে অনেক টাকা পয়সা হয়ে যায়। রাহুলের চলাফেরা ঠিক অন্যরকম হয়ে যায়। তারপর রাহুল একটা বিশাল বড় বাড়ি বানায়। এই সব দেখে গ্রামের সবাই রাহুলকে দেখে জ্বলতে থাকে। একদিন রাহুলের পাশের বাড়ি 2 জন স্বামী স্ত্রী তাদের মধ্যে কথা বলতে থাকে। শোনো গো, একদিন যাকে সবাই পাগল পাগল বলতো, তাকে দেখো আজ কত সম্পত্তির মালিক হয়ে গেছে, কত একটা বড় বাড়ি বানিয়েছে। আর এক তুমি নিজেকে অনেক বড় মনে করো, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেই যাও, এর কাছে কাজ করো ওর কাছে কাজ করো, কিন্তু কোনো রোজগার হয় না।
তুমি একটু ওই বোকা রাহুলের কাছ থেকে কিছু শেখো। আমি ওই বোকা পাগল রাহুলের কাছ থেকে কি শিখব? যা ওর কপালে লেখা আছে তা তো অবশ্যই পাবে, আর আমার যা কপালে লেখা আছে সেটা তো আমি পাবো। হ্যাঁ তাই তো, তুমি সেই কপালের আশায় বসে আছো। এখন দুনিয়াটা অনেক পাল্টেছে, অনেক মানুষ সামনের দিকে এগিয়ে গেছে, আর তুমি সেই ভাগ্য নিয়েই বসে আছো। শোনো, কাল আমি ওই বোকা রাহুলের বাড়িতে যাব। ও এত টাকা পয়সা কিভাবে পেয়েছে সেটা জেনে আসবো। পরের দিন সকালে রূপা রাহুলদের বাড়িতে আসে। আরে দিদি, কয়েকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে একটু বসে গল্প করব, কিন্তু সংসারের এত কাজ আর হয়ে উঠছিল না, তাই আজ একটু সময় পেয়েছি, তাই চলে এলাম তোমার সাথে গল্প করার জন্য। তুমি এখানে এসে খুব ভালো কাজ করেছো দিদি। আচ্ছা দিদি, রাহুলদা এমন কি কাজ করে বলো তো, যার কারণে তোমরা এত ভালোভাবে জীবন কাটাতে পারছো, আর পুরো গ্রামের সবাই তোমাদের কথাই বলতে থাকে যে রাহুলের এত বড় বোকা হওয়ার পরেও সে এমন কি কাজ করে যে এত টাকা পয়সা পেয়েছে, এত বড় বাড়ি বানিয়েছে? দিদি, আমি তো কোনোদিন ওকে জিজ্ঞাসা করিনি ও কি কাজ করে না করে, তবে সবসময় সারাদিন ওকে ঘরের মধ্যে থাকতে দেখেছি। বাড়িতে বসে বসে কি এমন কাজ করে বলো তো দিদি? তুমি না দাদাকে জিজ্ঞাসা করবে উনি কি কাজ করে না করে, কারণ কোনো স্বামী তার সাফল্যের কথা তার স্ত্রীর থেকে লুকিয়ে যাবে না। আমার মনে হয় রাহুলদা কোনো উল্টোপাল্টা পথে গিয়ে রোজগার করছে। যদি দাদা সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে দেখবে তোমার কাছ থেকে কোনো কথা লুকাবে না। তুমি ঠিকই বলেছ দিদি, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে। ও যদি কোনো বাজে পথে গিয়ে রোজগার করে তাহলে কি হবে বলো তো? আজ আমি ওর সাথে কথা বলবো, যে ও কি কাজ করে না করে আমি ওকে জিজ্ঞাসাই করব। শোনো, তুমি কি কাজ করো বলো তো? এই ব্যাপারে তো আজ পর্যন্ত তুমি আমাকে কিছুই বলোনি। তুমি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করনি, তাই জন্য আমি বলার দরকার মনে করিনি। আর এমনিতে তুমি জেনে বা কি করবে? তোমার যা যা চাই তা তো তুমি বাড়িতেই বসে বসে পেয়ে যাচ্ছ। আর যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। না গো, আমার কিছুই চাই না। আমি শুধু এটাই জানতে চাই যে তুমি কি এমন কাজ করো। আর আমার শুধু একটাই ভয় লাগে যে তুমি কোনো উল্টোপাল্টা পথে গিয়ে টাকা রোজগার করছো না তো? আমি কেন কোনো উল্টোপাল্টা কাজ করব? আমি অনেক পরিশ্রম করে রোজগার করেছি, মাথার ঘাম প্রায় ফেলে। কই, আমি তো তোমাকে কোনোদিন পরিশ্রম করতে দেখিনি। সারাদিন তো শুধু বাড়িতেই থাকো, কোনোদিন তোমাকে বাইরে যেতেও দেখিনি। সত্যি বলো, তুমি কি কাজ করো? না হলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তুমি এখানে একাই থাকো। মায়ার এইসব কথা শুনে রাহুল মনে মনে ভাবতে থাকে মায়াকে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু তখন সাধু বাবার দ্বিতীয় জ্ঞানের কথা মনে পড়ে যায় যে স্ত্রীকে সব সত্যি কথা বলতে নেই, তাই মায়াকে সে মিথ্যে কথা বলে। কিছু মাস আগে আমি বাজার থেকে 2 কিলো ঘি কিনে এনেছিলাম, আর রাত 12টা বাজার পর এক নিঃশ্বাসে 2 কিলো ঘি সব খেয়ে নিয়েছিলাম। আর তার কারণে আমি অনেক সোনার মোহর পেয়েছিলাম, তাই আজ আমার কাছে এত টাকা পয়সা, এত সম্পত্তি। তাহলে এই ব্যাপারে তুমি আগে কেন জানাওনি আমাদেরকে? আর আমি কি না কি ভেবে বসেছিলাম। তুমি জেনে বা কি করতে বলো, তাই আমি তোমাকে বলিনি। পরের দিন সকালে মায়া তাদের পাশের বাড়ির রূপাকে ডেকে পাঠায়। দিদি, আমার স্বামী কোনো বাজে পথে রোজগার করে না, আর আমাদের এত টাকা পয়সার হওয়ার মূল কারণ হচ্ছে 2 কিলো ঘি। ঘি মানে? এই 2 কিলো ঘি নিয়ে কি করা হয়েছে? শোনো দিদি, কোনো ব্যক্তি রাত 12টার সময় 2 কিলো ঘি এক নিঃশ্বাসে খেতে পারলে তাহলে সে অনেক সোনার মোহর পাবে। কিন্তু দিদি, এই কথাটা কাউকে বলতে যেও না, কারণ তুমি আমার আপনজন হও, তাই তোমাকেই বললাম। এই কথাটা শুনে রূপা মনে মনে অনেক খুশি হয়। তারপর সে বাড়িতে চলে যায়। রূপা বাড়িতে গিয়ে তার স্বামীকে বলতে থাকে, ওগো শোনো, এই বোকা রাহুলের এত টাকা পয়সা কিভাবে এলো তা আমি সব জেনে গেছি। এবার তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজার থেকে 2 কিলো ঘি নিয়ে এসো। গিন্নি, তুমি একবার ভালো করে বলো তো
কিভাবে ও এত বড়লোক হলো? আর ধনী হওয়ার পেছনে 2 কিলো ঘির কি সম্পর্ক আছে? ঘির সঙ্গে বড়লোক হওয়ার সম্পর্ক আছে। তাহলে শোনো, কোনো ব্যক্তি যদি রাত 12টার সময় এক নিঃশ্বাসে 2 কিলো ঘি খেয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি অনেক লাভবান এবং বড়লোক হয়ে যাবে। তার কাছে অনেক টাকা পয়সা চলে আসবে, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। এইসব তুমি কি বলছো? এই কথা আমি আগে কোনোদিন শুনিনি তো। যদি এইসব কথা সবাই জেনে যেত, তাহলে এতদিন তো সবাই বড়লোক হয়ে যেত। আরে গিন্নি, এই 2 কিলো ঘি খেয়ে কি কেউ আজ পর্যন্ত ধনী হয়েছে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? আরে এইসব তুমি কি বলছো? আমি অনেক চেষ্টা করে ওই বোকা রাহুলের কাছ থেকে জেনে এসেছি। এবার কি তুমি এখানে বসে বসে এইসব জিজ্ঞাসা করবে, নাকি বাজার থেকে ঘিটা কিনে নিয়ে আসবে বলো তো? এরপর রূপার স্বামী মোহন বাজারে গিয়ে 2 কিলো ঘি কিনে নিয়ে আসে। তারপর তারা স্বামী স্ত্রী রাত 12টা বাজার অপেক্ষা করছিল। তারপর রাত 12টা বাজার পর রূপা তার স্বামীকে সেই 2 কিলো ঘি একসাথে খাইয়ে দেয়। ওই ঘি খাওয়ার পর মোহনের পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। সে অনেক কষ্ট পাচ্ছিল। আরে গিন্নি, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে এটা আমার অন্তিম সময় হয়ে এসেছে। গিন্নি, এটা তুমি আমার কি খাইয়ে দিলে? আমার পেটে যে খুব যন্ত্রণা হচ্ছে। মোহনের প্রবল বেগে পেটে যন্ত্রণা হওয়ার কারণে মোহন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কি হলো গো, তুমি কোনো কথা কেন বলছো না? কি হলো তোমার? এই ঘি খেয়ে তোমার এই কি অবস্থা হলো? তাহলে ওই বোকা রাহুলের কেন কিছু হয়নি? তাহলে ওরা আমাকে মিথ্যে কথা বলেছে? ওঠো, তুমি চোখ খোলো, তোমার এই কি অবস্থা হলো? পরের দিন সকালে রূপা রাজার কাছে যায়। মহারাজ, আমার সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই বেঁচে নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আরে তুমি কিছু বলবে নাকি এমন ভাবে কাঁদবে? মহারাজ, আমার স্বামীর মৃত্যু হয়েছে, আর আমার স্বামী 2 কিলো ঘি একসাথে খেয়ে নিয়েছিল। তারপর পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, আর তারপর সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একই সব কথা বলছো তুমি? কোনো ব্যক্তি 2 কিলো ঘি খেলে তো সে এমনিতেই মারা যাবে, সে তো বাঁচবে না। তাহলে তোমার স্বামী পাগল ছিল? না না মহারাজ, আমার স্বামী পাগল ছিল না, পাগল তো ওই বোকা রাহুল ছিল। ও আমাকে এই ঘি খাওয়ার কথা বলেছে। ও আমাকে বলেছিল যে কোনো ব্যক্তি রাত 12টার সময় 2 কিলো ঘি একসাথে খেতে পারলে সে অনেক লাভবান ধনী হয়ে যাবে। তাই জন্য আমার স্বামীকে আমি 2 কিলো ঘি খাইয়ে দিয়েছিলাম। রূপার কথা শোনার পর তারপর রাজামশাই বোকা রাহুলকে ডেকে পাঠায়। রাহুল, কি হয়েছে? তুই সবাইকে পাগল ভাবিস নাকি? 2 কিলো ঘি কথা বলে সবার জীবনের সাথে খেলা করছিস। ধনী হওয়ার লোভে এনার স্বামী একসাথে 2 কিলো ঘি খেয়ে নিয়েছে, তারপরে মারা গেছে। এইবার তোকে শাস্তি পেতে হবে। রাজামশাইয়ের এই কথা শুনে রাহুলের মনে পড়ে যায় সাধু বাবার দেওয়া সেই চতুর্থ জ্ঞানের কথা। মহারাজ, এখানে আমার কোনো ভুল নেই। আমি একটা জ্ঞানী সাধু বাবাকে 4 টাকা দিয়ে 4টি শিক্ষার জ্ঞান শিখেছি। উনি আমাকে বলেছে, কোনো 5 জন ব্যক্তি একটা কথা যদি সবাই বলে তাহলে সেটা সত্যি মেনে নেওয়া উচিত, আর স্ত্রীকে সব কথা সত্যি না বলা উচিত। আর আমার গুরুদেব আর রাজামশাইকে সব সত্যি কথা বলা উচিত। আর আমার স্ত্রী জানতে চেয়েছিল যে আমি এত লাভবান কিভাবে হয়েছি, ওই জন্য আমি আমার স্ত্রীকে মিথ্যে বলেছি। আমি বলেছি 2 কিলো ঘি খেয়ে আমি এত লাভবান হয়েছি, আর ওই কথাটা আমার স্ত্রী এনাকে বলেছে। রাজামশাই রাহুলের সব সত্যি কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তাই রাহুলকে আর কোনো শাস্তি দেয় না, তাকে ছেড়ে দেয়। তারপর রাহুল অনেক খুশি খুশি হয়ে বাড়িতে চলে আসে। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই শিখেছি যে বেশি লোভ করা একদমই ভালো না, আর বেশি লোভের পরিণাম সবসময়ই খারাপ হয়। তোমার যতটুকু আছে তুমি ততটুকু নিয়েই খুশি থাকো।